ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন জানতে চাইছে। মানে 37-year-old woman with a BMI 37 kg per meter square in the hypertension clinic with abdominal ultrasound reveals that her left kidney is much smaller than right kidney. You suspect renal artery stenosis. GP noticed a deteriorating serum creatine concentration within 1 month of starting ACE inhibitor. তাহলে মেইনলি কোয়েশ্চেন হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিসের জন্য ইনভেস্টিগেশন অফ চয়েস করতে তাহলে ম্যাগনেটিক রেজোনেন্স অ্যানজিওগ্রাফি বা এমআরআই। এখান থেকে অ্যানাদার কোয়েশ্চেন আসতে পারে পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা রেনিন অ্যালডোস্টেরন দেখি তাহলে কেমন পাবো? রেনিন লেভেল কেমন থাকবে আর অ্যালডোস্টেরন কেমন থাকবে? হাই। তাহলে বোথ হচ্ছে হাই থাকবে। তাহলে হাইপার অ্যালডোস্টেরনিজমের একটা কজ তার মধ্যে রেনাল আর্টারি স্টেনোসিস। তাহলে অনেক সময় পরীক্ষায় দুইভাবে আসতে পারে, একটা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন যেরকম অ্যাসিমেট্রিক্যাল কিডনি এরকম বলে দিতে পারে, অথবা আসতে পারে যে হাইপারটেনশন আছে সাথে রেনিন অ্যালডোস্টেরন দুইটাই বেশি আছে। রেনিন অ্যালডোস্টেরন দুইটাই যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে ডায়াগনোস হবে রেনাল আর্টারি স্টেনোসিস। আর অ্যালডোস্টেরন বেশি রেনিন কম, তাহলে সেক্ষেত্রে মোস্ট লাইকলি ডায়াগনোস কি হতে পারে? সাথে হাইপারটেনশন, কন সিনড্রোম। ঠিক আছে। আচ্ছা, অ্যালডোস্টেরনও কম, রেনিনও কম, হাইপারটেনশন আছে, তাহলে কি হইতে পারে? লিডল সিনড্রোম। এক্সিলেন্ট। একটোপিক কুশিমে রেনিন অ্যালডোস্টেরন কেমন থাকবে? একটোপিক কুশিমে হাইপারটেনশন থাকে, রেনিন অ্যালডোস্টেরন দুইটাই লো থাকবে। তাহলে রেনিন অ্যালডোস্টেরন দুইটাই লো, হাইপারটেনশন এর মধ্যে একটা আসবে লিডল সিনড্রোম, একটা আসবে একটোপিক কুশিং, একটা আসবে 11 স্টার হাইড্রোক্সি বিটা হাইড্রোজেন টাইপ 2 বা সামথিং একটা এনজাইম ডেফিসিয়েন্সি, তারপরে লিউকোরাইস, এগুলোতে রেনিন অ্যালডোস্টেরন দুইটাই কম থাকে। তাহলে কোনো পেশেন্টের মধ্যে হাইপারটেনশন পাই সাথে যদি হাইপোক্যালেমিয়া থাকে তাহলে আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন হবে অ্যালডোস্টেরন রেনিন রেশিও দেখা। তাহলে রেনিন অ্যালডোস্টেরন এগুলো দেখে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো যে কোনটা কোন কজ। হুইচ অফ দ্য ফলোইং কারেন্টলি correctly represents the site of action of thiazide? Distal convoluted tubule. Ascending limb of loop of Henle এখানে কোনটা কাজ করে? লুপ ডাইজেটিস বা ফিউরোসোমাইড যেটা বলি। আর প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল SGLT2 ইনহিবিটর একটা, এটা তো কাজ করে। কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। তাহলে এখানে দুইটা কাজ করে, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর এবং হচ্ছে SGLT2 ইনহিবিটর। তাহলে সাইট অফ অ্যাকশন এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের সমস্যার জন্য যদি অ্যাসিডোসিস হয় তাহলে সেটা টাইপ 1 নাকি টাইপ 2 টিউবুলার অ্যাসিডোসিস? টাইপ 2। তাহলে অ্যাসিটোজেলামাইডে কি হবে? টাইপ 2 হবে। তাহলে টাইপ 2 ন্যানোটিউবুলার অ্যাসিডোসিস একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে অ্যাসিটোজেলামাইড বা কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। Which of one of the following is the most likely diagnosis? তাহলে এখানে আমরা যদি অপশনগুলো দেখি তাহলে কি আছে? ফ্যামিলিয়াল হাইপোক্যালসিরিক হাইপোক্যালসিমিয়া, মিল ক্যালকুলেট সিনড্রোম, মায়োলোমা, সেকেন্ডারি হাইপোপ্যারাথাইরিজম, ভিটামিন ডি ইনটক্সিকেশন। তাহলে এগুলো মেইনলি সবগুলো হচ্ছে হাইপোক্যালসিমিয়ার কজ। তাহলে আমরা শুধু ক্যালসিয়াম পিটিএইচ, ক্যালসিয়াম এক্সক্রিশন এগুলো দেখলে হবে, বাকিগুলো দেখার দরকার নেই। তাহলে ক্যালসিয়াম বেশি আছে, পিটিএইচ জাস্ট অ্যাবভ নর্মাল, 20 ফর আওয়ার ইউরিনারি ক্যালসিয়াম এক্সক্রিশন লো। তাহলে ডায়াগনোসিস কি হবে? এক্সেলেন্ট, ফ্যামিলিয়াল হাইপোক্যালসিরিক হাইপোক্যালসিমিয়া।
বাকি অপশনগুলো যদি আমরা দেখি, সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, এখানে ক্যালসিয়াম থাকবে কম, যা হাইপোক্যালসিয়ামে থাকে। ভিটামিন ডি ইনটক্সিকেশন, মায়োলোমা, মিল্ক অ্যালকালি সিনড্রোম, এগুলো হাইপারক্যালসিমিয়ার কজ, বাট এগুলোতে পিটিএইচ থাকবে লো। তাহলে প্যারাথাইরয়েড হরমোনও বেশি, ক্যালসিয়ামও বেশি। এটা ইম্পর্টেন্ট দুইটা কজ হচ্ছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, আর একটা হচ্ছে ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপোক্যালসিমিয়া। ডিফারেন্স হচ্ছে হাইপোক্যালসিউরিক হাইপারক্যালসিমিয়া এখানে ইউরিনারি ক্যালসিয়ামটা লো থাকবে, আর প্রাইমারি হাইপোপ্যারাথাইরয়েডিজমে ইউরিনারি ক্যালসিয়ামটা বেশি থাকে। তাহলে এখানে প্রাইমারি হাইপোপ্যারাথাইরয়েডিজম অপশনে নাই, সো কনফিউশন কমে গেছে। যদি এটা অপশন থাকতো তাহলে সেটা অ্যান্সার হতো না, কারণ সেক্ষেত্রে ইউরিনারি ক্যালসিয়াম বেশি থাকে। হোয়ার ইন দ্য বডি ইজ ইপো নর্মালি প্রডিউসড, মানে ইরাইথ্রোপয়েটিন আর কি। কোশ্চেন পড়ার দরকার নাই। ইরাইথ্রোপয়েটিন প্রডিউস হয় কোথায়? এটা হচ্ছে রেনাল ফিজিওলজি একটা কোশ্চেন। তাহলে ইন্টারস্টিশিয়াল ফাইব্রোব্লাস্ট। থ্রোম্বোপয়েটিন মেইনলি প্রডিউস হয় কোথায়, কোন অর্গানে? লিভার। এ কারণে সিএডি পেশেন্টে ইউজুয়ালি দেখবেন থ্রোম্বোসাইটোপেনিয়া থাকে, আর সিকেডি পেশেন্টে ইউজুয়ালি অ্যানিমিয়া থাকে। ঠিক আছে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কজ, কেন সিএলডি তে থ্রোম্বোসাইটোপেনিয়া বেশি হয়, সিকেডি তে কেন অ্যানিমিয়া বেশি হইতেছে। হুইচ অফ দ্য ফলোইং মেডিকেশনস ইজ লাইকলি টু হ্যাভ কজ দিস? তাহলে কি হয়েছে দেখি আমরা। 60-year-old patient attends the renal transplant clinic. She has heart transplant for 10 years. She reports swelling of her gums that has been noticeable in recent months. On examination, there is evidence of gingival hypertrophy. তাহলে কোন ড্রাগ করে? সাইক্লোস্পোরিন। তাহলে হাইপারট্রফি একটা করতে পারে সাইক্লোস্পোরিন, আর করতে পারে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আর একটা করতে পারে লিউকেমিয়াতে। এই তিনটা ইউজুয়ালি কমন কজ, মানে পরীক্ষা আসে আর কি যেগুলা। হোয়াট ইজ দ্য আন্ডারলাইং ডিজিজ প্রসেস? 40-year-old man presents with nephrotic syndrome, light microscopy normal, electron microscopy fused, podocyte food process. ডায়াগনোসিস কি তাহলে? ডায়াগনোসিস হচ্ছে মিনিমাল চেঞ্জ ডিজিজ। এক্সিলেন্ট। আচ্ছা, এই পেশেন্টটা যদি আমরা বায়োপসি ফাইন্ডিংসটা বাদ দিয়ে দিই, তাহলে ডায়াগনোসিস কি হবে? 40-year-old man presents with nephrotic syndrome, আর কিছুই নাই, শুধু এইটুকুই আছে। তাহলে ডায়াগনোস হবে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। তাহলে এগুলো পরীক্ষার সময় একটু খেয়াল রাখতে হবে। তাহলে কমন কোশ্চেনগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি মানে পুরো কোশ্চেনটা পড়া ভালো আর কি। আর যদি কোনো পেশেন্ট বায়োপসি প্রুভেন কোনো কিছু থাকে, সেক্ষেত্রে হিস্ট্রিতে কি আছে এটা ইম্পর্টেন্ট না। তাহলে বায়োপসি যখন বলছে লাইট মাইক্রোস্কোপি নর্মাল, শুধু ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমরা চেঞ্জ পাইছি, ডায়াগনোসিস মিনিমাল চেঞ্জ ডিজিজ। এটা যদি বায়োপসি ফাইন্ডিংস না থেকে শুধু বলতো যে 40 বছর একজন নেফ্রোটিক সিন্ড্রোমে প্রেজেন্ট করছে, তাহলে আমাদের ডায়াগনোসিস হতো মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, কারণ ওল্ড এজে মেমব্রেনাস নেফ্রোপ্যাথিটা বেশি কমন অ্যাডাল্ট পেশেন্টগুলোর ক্ষেত্রে। আর মিনিমাল চেঞ্জ বাচ্চাদের বেশি কমন। তবে বায়োপসি করে যদি আমরা দেখি মিনিমাল চেঞ্জের মতন ফাইন্ডিংস, তাহলে সেক্ষেত্রে ডায়াগনোসিস মিনিমাল চেঞ্জই হবে। Which of the following would you most expect to see on his blood film? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 19-year-old male who is normally fit, well returns from a trip to Italy and presents with bloody diarrhea. ব্লাড টেস্টের মধ্যে হিমোগ্লোবিন কম আছে, ডাব্লিউবিসি বেশি, প্লেটলেট কম, এরপর হচ্ছে ক্রিয়েটিনিন বেশি, বিলিরুবিন বেশি, ইউরিয়া বেশি। তাহলে আমরা কি পাবো? সিস্টোসাইট। ডায়াগনোসিস হচ্ছে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। তাহলে ডায়রিয়ার পরে যদি রেনাল ইম্পেয়ারমেন্টটা বেশি প্রিডোমিনেন্ট থাকে, এর সাথে যদি অ্যানিমিয়া এন্ড থ্রোম্বোসাইটোপেনিয়া থাকে, তাহলে ডায়াগনোসিস হবে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। এখানে হিমোলাইসিস কারণে আমরা সিস্টোসাইট পাবো। স্পিরোসাইট কোথায় পাবো? একটা তো হচ্ছে হেরিডিটারি স্পিরোসাইটোসিস, আর কোথায় পাওয়া যায়? হাইপোস্প্লেনিজম। হিমোলাইটিক অ্যানিমিয়া গুলো তো পাওয়া যায়, হ্যাঁ, লিভার ডিজিজ সবগুলো পাওয়া যায়। হিমোলাইটিক অ্যানিমিয়া তো দুইটাই পাওয়া যেতে পারে, তো সিস্টোসাইটটা বেশি কমন। হাইলজলি বডি তো আমরা জানি, ইউজুয়ালি আফটার স্প্লেনেক্টমি বা হাইপোস্প্লেনিজম এগুলো তো বেশি পাওয়া যায়। আর প্যাপিন হিউম্যান বডি কোথায় পাওয়া যায়?
প্যাপেনহেমস বডি কজ হচ্ছে সিডোব্লাস্টিক অ্যানিমেল, খুব একটা আসে না। হাইলজলি বডি, সিস্টোসাইট অ্যান্ড স্পোসাইট, এই তিনটা মাস্ট মনে রাখতে হবে, এই তিনটা পরীক্ষায় বেশি আসে। What characteristics lesion would you expect to find on renal biopsy? An autoimmune skin is performed and reveals anti-glomerular basement membrane positive. ইউজেন আছে প্রোটিনুরিয়া, হেমাচুরিয়া, মানে এটা অ্যান্টি-গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন ডিজিজ। এখানে রেনাল বায়োপসি করলে কি পাবো? হিস্ট্রি আমরা পড়তেছি না, এগুলো অনেকগুলো হিস্ট্রি ডিসকাস করা হয়েছে, টাইম নষ্ট করে লাভ নেই। তাহলে ক্রিসেন্ট, তাহলে আমরা এর আগে আমরা পড়ছিলাম যে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, আরপিজিএন। তাহলে আরপিজিএন ইমিউনো কমপ্লেক্স মেডিয়েটেড হইতে পারে, তারপরে হচ্ছে ভাস্কুলাইটিস বা আনকা মেডিয়েটেড হইতে পারে, নন আনকা মেডিয়েটেড ভাস্কুলাইটিস হইতে পারে। তাহলে আরপিজিএন যেগুলো প্রেজেন্ট করে এগুলো তো আমরা অনেক সময় রিসেন্ট পাই, এটা হচ্ছে আরপিজিএন এর জন্য ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। আচ্ছা, লাস্ট এটা যে কিমশেল উইলসন নুডলস, এটা কোথায় পাওয়া যায়? ডায়াবেটিক নিউরোপ্যাথিতে। এক্সিলেন্ট। আর মেসেঞ্জার আইজিএ ডিপোজিশন, আইজিএ নিউরোপ্যাথি। আর থিকেন গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এটা ইউজুয়ালি আমরা পাই মেমব্রেস নেফ্রোপ্যাথিতে পাই। তাহলে বায়োপসি ফাইন্ডিংস গুলো একটু মনে রাখা লাগবে, পরীক্ষায় আসে। আর এখানে আইজিজি ডিপোজিশন পাবো লাইনের প্যাটার্নে, অলরেডি বলছেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লাইকলি কালপ্রিট? The 60-year-old woman developed nephrotic syndrome while taking treatment for severe rheumatoid arthritis. তাহলে মেইনলি ড্রাগ কজ অফ নেফ্রোটিক সিন্ড্রোম এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে পেনিসিলামাইন, তাহলে পেনিসিলামাইন অ্যান্ড গোড, এই দুটা কি করতে পারে? নেফ্রোটিক সিন্ড্রোম করতে পারে, ইউজুয়ালি মেমব্রেনাস নেফ্রোপ্যাথি করে। পেনিসিলামাইন আমরা কোথায় ইউজ করি, কোন ডিজিজে? উইলসন ডিজিজে। তাহলে উইলসন ডিজিজের পেশেন্ট যদি ট্রিটমেন্ট করার পর নেফ্রোটিক সিন্ড্রোমে প্রেজেন্ট করে, তাহলে মোস্ট লাইকলি রেসপন্সিবল হচ্ছে পেনিসিলামাইন। পেনিসিলামাইন আর কি করতে পারে, সাইড ইফেক্ট কি কি আছে? এই পেশেন্টটা মনে করেন অ্যান্টিস্টোন পজিটিভ আসলো ওষুধ খাওয়ার পরে, সাথে স্কিন র্যাশ প্রেজেন্ট করলো। 62-year-old man presents with symptoms of prostatism. He has smoothly enlarged prostate on rectal examination and prostatic biopsy is consistent with benign disease. মানে benign prostatic hyperplasia আছে, সিমটমস রিলিভ করার জন্য কি ট্রিটমেন্ট দিবেন, এটা হচ্ছে কোশ্চেন আর কি। Excellent. তাহলে আমরা দিব হচ্ছে আলফা অ্যাডরেনার্জিক অ্যান্টাগনিস্ট। তাহলে পেনিসিলিনে আমরা ইউজ করছি উইলসন ডিজিজে। পেনিসিলামিনের একটা ইম্পর্টেন্ট সাইড হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম করতে পারে, প্রোটিন লজিং নেফ্রোপ্যাথি, এটা তো করেই। আর এর সাথে করতে পারে হচ্ছে স্কিন র্যাশ, ড্রাগ ইনডিউস লুপাস করতে পারে। Which one of the following is most appropriate treatment? 33-year-old man presents with fever, joint pain, nasal crusting, rapidly progressive glomerulonephritis, and nephrotic syndrome. Impaired renal function, raised CRP, hemoglobin 9, ANCA positive for MPO and PR3. Renal biopsy showed a focal necrotizing glomerulonephritis. তাহলে ট্রিটমেন্ট কি করবেন আগে, ডায়াগনোসিস কেটা? এক্সিলেন্ট, সাইক্লোক্লোসফামাইড অ্যান্ড প্রেডনিসোলন। এমপিএ ওই জন্য পেশেন্টের যে নেজাল ক্যাস্টিং আছে, তাহলে ডায়াগনোসিস হচ্ছে গুলো জিপিএ, গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস,
নেজাল ক্যাস্টিং হচ্ছে একটা ইম্পর্টেন্ট ক্লু। আর পেশেন্টের সিয়াঙ্ক এবং প্রিয়াঙ্কা দুইটাই পজিটিভ আছে। জিপি এর ক্ষেত্রে আসলে দুইটাই পজিটিভ থাকতে পারে, তবে মোস্টলি হচ্ছে সিয়াঙ্কাটা বেশি পজিটিভ থাকে। তো আমাদের এফসিএস এর কোশ্চেন গুলোতে ইউজুয়ালি সিয়াঙ্কাই দেওয়া থাকবে। তবে যদি কখনো সিয়াঙ্কা প্রিয়াঙ্কা দুইটাই পজিটিভ দেওয়া থাকে, তাহলে সেটা দেখে মানে কনফিউজড হওয়া বা স্ট্রেস নেওয়ার দরকার নেই, দুইটাই পজিটিভ থাকতে পারে জিপিএ তে। আর ভাস্কুলাইটিস গুলোতে যদি এরকম আরপিজিয়ান লাইক প্রেজেন্টেশন হয় বা হিমোপটাইসিস, মানে রেনাল বা লাংস ইনভলভমেন্ট হয় সিভিয়ারলি, তাহলে সেক্ষেত্রে আমরা ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ ইউজ করি, ইউজুয়ালি প্রেডনিসোলোন এবং সাইক্লোফসফামাইড ইউজ করি। Which one of the following is the diagnosis? A 32-year-old woman complaining of painful hands is found to have hypertension, proteinuria, and deep stick hematuria. Creatinine বেশি আছে, renal episode, proliferative glomerulonephritis with occasional cellular crescent. Immunofluorescence shows diffuse granular staining for IgA, G, IgM, C3, and C4. তাহলে পেশেন্টের জয়েন্ট পেইন আছে, সাথে হেমাচুরিয়া এন্ড প্রোটিনিউরিয়া আছে, প্রেজেন্টেশন করছে proliferative glomerulonephritis নিয়ে। আর ইমিউনোফ্লুওরেসেন্স করে দেখা গেছে ডিফিউজ গ্রানুলার স্টেনিং ফর আইজিএ, জি, এম, সি3 এন্ড সি4। ডায়াগনোস কি হবে? এক্সেলেন্ট, লুপাস নেফ্রাইটিস। তাহলে পেশেন্ট মেইনলি প্রেজেন্ট করছে আরপিজিএন আর কি, পলিফ্যাটিক গ্লোমেরুলাইটিস। এর মধ্যে কি কি আছে? পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, লুপাস, আর গুড পাস তো সিস্টেমিক ভাস্কুলাইটিস। মেম্ব্রেনাসের ক্ষেত্রে নেফ্রোটিক সিন্ড্রোম প্রেজেন্ট করে। এর মধ্যে সিস্টেমিক ভাস্কুলাইটিস এটা হচ্ছে আঙ্কা মেডিয়েটেড, তাহলে এখানে ইমিউনো কমপ্লেক্স ডিভিশন থাকবে না। তারপর পোস্ট স্ট্রোকাল আর লুপাস নেফ্রাইটিস, এই দুইটাতে হচ্ছে এই ধরনের অ্যান্টিবডি থাকে, এটাকে বলে ফুল হাউস অ্যান্টিবডি। আইজিজি আছে, আইজিএস, আইজিএম আছে, সবগুলো আছে। তাহলে এরকম ফুল হাউস অ্যান্টিবডি যদি থাকে, তাহলে ডিফারেন্সিয়াল আসবে দুইটা, একটা হচ্ছে লুপাস, একটা হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল। যদি পেশেন্টের সোর থ্রোট বা স্কিন ইনফেকশনের হিস্ট্রি থাকে, তাহলে ডায়াগনোস হবে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল। আর যদি পেশেন্টের এরকম জয়েন্ট পেইন, তারপরে যে ফিমেল পেশেন্ট এই ধরনের হিস্ট্রি থাকে, তাহলে সেটা হবে লুপাস নেফ্রাইটিস। আচ্ছা, আগের পেশেন্ট থেকে সাইক্লোফসফামাইডে অ্যাডভার্স রেট কি আছে? অনেক কিছুই আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? হেমোরেজিক সিস্টাইটিস। এক্সেলেন্ট। হেমোরেজিক সিস্টাইটিস প্রিভেন্ট করার জন্য আমরা কি কি করতে পারি? দুইটা মেজার নিতে পারি আমরা, মেস না একটা, ফ্লুইড একটা। Yes, দুইজন দুইটা অ্যান্সার করছেন, ভালো। তাহলে এটা পরীক্ষায় আসে যে সাইক্লোফসফেট দেওয়ার পরে কি কি অ্যাডভার্স ইফেক্ট হইতে পারে। একটা হইতে পারে বন্যা সাবডাকশন করতে পারে, জিআই আপসেট করতে পারে, হেমোরেজিক সিস্টাইটিস করতে পারে, ইনফার্টিলিটি করতে পারে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হেমোরেজিক সিস্টাইটিস প্রিভেন্ট করার জন্য আমরা প্রপারলি হাইড্রেশন মেনটেন করবো, আর একটা হচ্ছে মেসনা নামক ড্রাগ ইউজ করতে পারি। Which of the following is the most likely diagnosis? You are asked by your orthopedic colleagues to review a 28-year-old victim of blunt trauma. After a motorcycle accident, he has extensive lower limb damage, requires large amount of analgesia. Orthopedic surgeons are concerned about his blood result. Potassium after the accident 6.7, calcium 2.05. Urine is positive to deep stick testing for blood. মানে পেশেন্টের একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বা ব্লান্ট ট্রমা হয়েছে, এখন পেশেন্ট প্রেজেন্ট করছে হাইপারক্যালেমিয়া, হাইপোক্যালসেমিয়া, আর ইউজিন ডিপ স্টিক টেস্ট হচ্ছে পজিটিভ। জানতে চাওয়া হচ্ছে ডায়াগনোসিস কি? মানে ডায়াগনোসিস র‍্যাপডোমায়োলাইসিস। তাহলে র‍্যাপডোমায়োলাইসিস এবং টিউমারলাইসিস দুইটা অনেকটা একই রকমের প্রেজেন্ট থাকে, মানে ইলেকট্রোলাইট ফাইন্ডিংস গুলো অনেকটা একই রকম, কারণ দুইটাতে সেল লাইসিস হয়, যেখানে পটাশিয়ামটা বাড়ে, ফসফেট বাড়ে, ক্যালসিয়াম কমে যায়, রেনাল ইম্পেয়ারমেন্ট হয়। ট্রিটমেন্টটা হচ্ছে টিউমারলাইসিনের মতন, এখানেও হাইড্রেশন মেনটেন করতে হবে। হাইপারক্যালেমিয়ার আর্লিয়েস্ট ইনসিডেন্স কি হয়? টল পিক টি। ইয়েস। আচ্ছা, আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, হাইপার ক্যালেমিয়া ইসিজি ফাইন্ডস এর মধ্যে সবচেয়ে খারাপ কোনটা? এটা হচ্ছে টল টি হইতে পারে, পিআর প্রলঙ্গেশন হইতে পারে, কিউআরএস প্রলঙ্গেশন হইতে পারে, সাইন ওয়েভ হইতে পারে।
সাইন ওয়েভ হচ্ছে সবচেয়ে খারাপ, তবে সাইন ওয়েভটার কথা খুব সম্ভবত ডেভিডসনে নাই, বাকি তিনটা আছে। এই তিনটার মধ্যে সবচেয়ে খারাপ কোনটা? এক্সেলেন্ট, কিউআরএস প্রলঙ্গেশন। ডেভিডসন একটা কথা লেখা আছে যে কিউআরএস প্রলঙ্গেশন ইন হাইপারক্যালেমিয়া ইন্ডিকেটস ইমিটেন্ট অ্যারিথমিয়া বা ভেন্ট্রাল ফিব্রিলেশন। তাহলে কিউআরএস প্রলঙ্গেশন যদি হয় তাহলে এই পেশেন্টগুলো যে কোনো সময় ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করতে পারে। তাহলে হাইপারক্যালেমিয়া পেশেন্টের জন্য কিউআরএস প্রলঙ্গেশন মানে সবচেয়ে নেগেটিভ সাইন, আর সাইন ওয়েভ ডেভেলপ করা মানে তো এটা গেছে আর কি। তাহলে ডেভিডসন লেখা আছে যে কিউআরএস প্রলঙ্গেশন এটা হচ্ছে যে সবচেয়ে খারাপ সাইন আর কি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ হাইপারক্যালসেমিয়া? 72-year-old woman presents for routine health screening. On blood testing, she is noted to have corrected calcium 3.15 millimole per liter, creatine 284 micromole per liter, serum protein electrophoresis is normal, hemoglobin 10.1, phosphate is elevated. তাহলে ক্যালসিয়াম বেশি, ফসফেট বেশি, ক্রিয়েটিন বেশি। তাহলে এই মার্কারগুলো পাইলে আমাদের বাকি স্টেপ পড়ার দরকার নেই। ডায়াগনোস কি হবে? টার্সিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। তাহলে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম হলে ইউজুয়ালি ক্রিয়েটিনটা নর্মাল থাকে, ফসফেট থাকে কম। তাহলে কোনো পেশেন্ট যদি ক্রিয়েটিনিন বেশি থাকে, ফসফেট বেশি থাকে, ক্যালসিয়াম বেশি থাকে, পিটিএইচ বেশি থাকে, সবগুলো বেশি থাকে, তাহলে সেটা হচ্ছে টার্সিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট প্রবাবল ডায়াগনোসিস? 40-year-old man with a background of hypertension presents with visible hematuria. On physical examination, both his kidneys are enlarged. With 1 centimeter hepatomegaly, he remembers his father had kidney disease but does not know what the cause was. His father died of a brain hemorrhage 5 years ago. ডায়াগনোস হচ্ছে অটোসোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। তাহলে এডিপিকেডি পেশেন্টগুলো ইউজুয়ালি একটা ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, এনলার্জ কিডনি থাকে, পেশেন্টগুলো হাইপার টেনশন, হিমাচুরিয়া থাকতে পারে, লোইন পেইন থাকতে পারে। Which one of the following is the most likely diagnosis? 65-year-old man presents with visible hematuria, right loin pain, night sweating, and weight loss. Physical examination reveals a mass in the right flank. হিমোগ্লোবিনটা কম আছে, বাকিগুলা খুব একটা চেঞ্জ নাই। তাহলে পেশেন্টের লোইন পেন আছে, হেমাচুরিয়া আছে, ওয়েট লস আছে, নাইট সুয়েটিং আছে, মাস আছে ইন দ্য রাইট ফ্ল্যাঙ্ক। ডায়াগনোসিস কি হবে তাহলে? রেনাল সেল কার্সিনোমা। এক্সিলেন্ট। তাহলে আরসিসি পেশেন্ট গুলোতে ট্রায়াড থাকতে পারে, লোইন পেইন, মাস এন্ড হেমাচুরিয়া তিনটার সাথে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আরসিসি পেশেন্ট গুলো অনেক সময় ফিভার নিয়ে প্রেজেন্ট করে। A defect on which chromosome is likely to be responsible for this clinical presentation? A 34-5-year-old man presented with having collapsed after suffering from an occipital headache. CT scan revealed a massive subarachnoid hemorrhage. Further investigation revealed bilateral multiple renal cyst. তাহলে পেশেন্টের মাল্টিপল রেনাল সিস্ট আছে, এখন হচ্ছে সিভিয়ার অক্সিপিটাল হেডেক নিয়ে প্রেজেন্ট করছে, সিটিতে সাবআর্কনয়েড হেমোরেজ পাওয়া গেছে। তাহলে এডিপিকেডি ক্রোমোজোম 16। তাহলে এটা এডিপিকেডি 1 নাকি 2? 1। আর 2 তে কোন ক্রোমোজোম থাকে? 16 আর 4 ছিল। ওকে, তাহলে তাই আমার 16 আর 11 মনে হইতেছিল কেন জানি। তাহলে সেম এটা, yes। তাহলে কনফিউশন হয়েছে ওখানে একটু। তাহলে 16টা হচ্ছে বেশি কম, মানে অটোসোমাল ডোমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ টাইপ 1 যেটা, এটা বেশি কমন। সো ওখানে অ্যান্সার হবে তাহলে 16। Which one of the following is the most significant clinical presentation of distal renal tubular acidosis?
that differentiate it from proximal renal tubular acidosis. তাহলে টাইপ 1 এর পক্ষে বেশি কোনটা? এক্সেলেন্ট, রেনাল স্টোন ফর্মেশন। তাহলে রেনাল স্টোন বা রেনাল ক্যালকুলাই বা নেফ্রোলিথিয়াসিস এগুলো হচ্ছে টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে বেশি কমন। তাহলে কোশ্চেনের সময় লেখা থাকতে পারে যে এক্সরে ফাইন্ডিংস আছে, স্টোন আছে পেশেন্টে বা নেফ্রোলিথিয়াসিস আছে, অথবা বলতে পারে যে রাইট বা লেফট হচ্ছে যে ফ্ল্যাঙ্ক পেইন নিয়ে বা অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করছে। Which one of the following is the cause of his proteinuria? 45-year-old man presents with mild jaundice, ankle swelling, nausea, and anorexia. Serology reveals presence of hepatitis B, surface antigen, and E antigen. সবাই অ্যান্সার করে ফেলছেন না? ঠিক আছে, আমরা তাই লাগাইতেছি না। তাহলে বি ভাইরাস পজিটিভ পেশেন্ট যদি হচ্ছে যে এরকম প্রোটিনিউরিয়া প্রেজেন্ট করে, মোস্ট লাইকলি হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। Which one of the following is the most probable pathophysiology responsible for the acid-base disturbance? তাহলে এটা হচ্ছে এবিজি ইন্টারপ্রিটেশন। A woman with long-standing glaucoma and type 2 diabetes mellitus is admitted for an ophthalmological procedure. Her current medication includes acetazolamide, metformin, and atenolol. Operation postponed because of the abnormal blood test, although she is asymptomatic. Sodium 137, potassium 3.5, chloride 115, bicarbonate 15, arterial pH 7.26, partial pressure of carbon 2.9 kilopascal. তাহলে পেশেন্টের পিএইচ আছে 7.26, তার মানে এটা হচ্ছে অ্যাসিডোসিস। তাহলে আমরা নেক্সট দেখবো হচ্ছে বাইকার্বনেট এন্ড পার্শিয়াল প্রেসার অফ কার্বন মনোক্সাইড। তাহলে পেশেন্টের বাইকার্বনেট আছে 15, নর্মাল থেকে অনেক কম, তার মানে এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস হলে আমরা নেক্সট স্টেপ ইউজুয়ালি করি যে এক্সপেক্টেড পার্শিয়াল প্রেসার অফ কার্বন মনোক্সাইড দেখি। এটার জন্য দরকার নাই, এটার জন্য আমরা দেখবো হচ্ছে অ্যানোন গ্যাপ দেখবো নেক্সটে। তাহলে অ্যানোন গ্যাপ কত? 137 প্লাস 3.5 মাইনাস 115 প্লাস 15, তাহলে আসছে 10.5, মানে এটা হচ্ছে নর্মাল অ্যানোন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এরপর যদি আমরা নর্মাল অ্যানোন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস দেখি, তাহলে এর মধ্যে কজের মধ্যে আছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 4, আর একটা হচ্ছে প্রক্সিমাল যদি চিন্তা করি টাইপ 2। টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস ইউজুয়ালি পটাশিয়াম থাকে বেশি, মানে হাইপার ক্যালেমিয়া থাকে, যেটা এই পেশেন্টের ক্ষেত্রে নাই। আর পেশেন্টের যেহেতু অ্যাসিডোজোলামাইডের হিস্ট্রি আছে, যেটা প্রক্সিমাল টিউবুলার কাজ করে এবং রেনাল টিউবুলার অ্যাসিড টাইপ 2 করতে পারে, তাহলে এটা অ্যান্সার হবে টাইপ 2 renal tubular acidosis due to inhibition of carbonic anhydrase in proximal tubule. তাহলে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস এগুলো কোশ্চেন খুব কমনলি আসে পরীক্ষায়। Which one of the following conditions could be the most likely cause? 18-year-old boy diagnosed with pulmonary tuberculosis and is started on treatment. A month later, presents with anorexia, malaise, and fever. Laboratory test revealed hemoglobin কিছুটা কম, WBC কাউন্ট কিছুটা বেশি, ইসিনোফিল কাউন্ট অনেক বেশি। ডায়াগনোসিস কি? অ্যাকিউট ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস। এক্সেলেন্ট। তাহলে এটা হচ্ছে এর আগে একটা এফএসএস পরীক্ষা কোশ্চেন আসছিল, সেটা তো অবশ্যই অ্যান্টিবায়োটিক হিস্ট্রি ছিল। তাহলে এই ধরনের অ্যান্টিবায়োটিক, অ্যান্টিটিবি বা এনএসআইডি বা পিপিআই এগুলো খাওয়ার পরে যদি কোনো পেশেন্টের অ্যানোরেক্সিয়া, ম্যালাইস, ফিভার এগুলো থাকে, রেনাল ইম্পেয়ারমেন্ট হয় এবং স্পেশালি যদি ইসিনোফিল কাউন্ট বেশি থাকে, তাহলে ডায়াগনোস হবে অ্যাকিউট ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস। ইউজুয়ালি যে ড্রাগগুলো হিস্ট্রি থাকে, একটা হচ্ছে পিপিআই থাকতে পারে, অ্যান্টিবায়োটিক থাকতে পারে, এনএসআইডি হিস্ট্রি থাকতে পারে, অথবা অ্যান্টিটিবি ড্রাগ হিস্ট্রি থাকতে পারে। স্পেশালি রিফাম্পিসিন, রিফাম্পিসিন হচ্ছে অ্যাকিউট ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস করতে পারে। মেসেলেজাইনও করতে পারে। মেসেলেজাইনটা একবার কোশ্চেন আসলে আসলে ডিরেক্ট ভাবে যে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ মেসেলেজাইন কজিং ইন্টেস্টাইনাল নেফ্রাইটিস। A possible diagnosis could be allergic. A week after an episode of infective diarrhea, 17-year-old teenager presents with fever, hypertension, and hematuria. You understand that he had been working, he had been doing work experience at a farm a short period before he became unwell. Blood test reveals anemia, elevated creatinine.
তাহলে পেশেন্টের ইয়ং পেশেন্ট হেমাচুরিয়া আছে, ক্রিয়েটিন বেশি আছে, ফিভার হাইপারটেনশন আছে। ডায়াগনোসিস কি হবে এটা? হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। এক্সিলেন্ট। তাহলে এটা দেখলাম অনেক সময় এইচএসপি একটা ভাব লাগে। এইচএসপি এর ক্ষেত্রে র্যাশ থাকবে, প্রোটিনুরিয়া থাকবে অবশ্যই এগুলা। আর যেহেতু ডায়রিয়ার পরে ডেভেলপ করছে, মোস্ট লাইকলি হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। Adrenal biopsy shows focal subepithelial deposition of IgG and C3. এখানে আসলে আরো একটা বড় সিনারিও ছিল, ওইটা আমরা দিই না আর কি, জাস্ট এটুকুই দিছে। তাহলে সাবইপিথেল আইজিজি এন্ড সি থ্রি ডিপোজিশন কোথায় হয়? Excellent. তাহলে না, ফোকাল সেগমেন্টাল তো না, মেমব্রেনাস গ্লোমেরুলোপ্যাথি। মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে মেইনলি হচ্ছে সাবইপিথেল আইজিজি এন্ড সি3 ডিপোজিশন হয়। ফোকাল সেগমেন্টালে ইমিউনোগ্লোবিন ডিপোজিশন ইউজুয়ালি খুব একটা কমন না। হুইচ ওয়ান ফ্যাক্টর ইজ মোস্ট লাইকলি টু ট্রিগার রেনিন স্টিমুলেশন? এটা হচ্ছে রেনাল ফিজিওলজি কোশ্চেন আসলে। রেনিন স্টিমুলেশনের জ্ঞানঙ্গের বক্স আছে, ওইটা আমাদের নোটসে দেওয়া আছে, ওখান থেকে কোশ্চেন আর কি। হাইপোভলিমিয়া। ইয়েস। অ্যান্সার হবে হাইপোভলিমিয়া। এটা অন্যভাবে মনে রাখা যায়, যেমন রেনিন যদি বাড়ে তাহলে কি হবে? অ্যালডোস্টেরন বাড়বে। অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়াম এবং ওয়াটার বাড়ানো বডিতে। তাহলে যদি বডিতে সোডিয়াম এবং ওয়াটার কমে যায়, মানে হাইপোভলিমিয়া হয় বা হাইপোন্যাট্রিয়াম হয়, তাহলে ইউজুয়ালি রেনিনটা স্টিমুলেট হয়। আরো অনেকগুলো কাজ আছে, মানে এটা এখান থেকে মিলানো যায় আর কি। Which one of the following is most likely to resolve his symptoms? 46-year-old man with end-stage renal disease complains of left rectal pain. ECG shows concave ST segment elevation in all leads. Creatine 520. Excellent. Hemodialysis. Diagnosis কি এটা? তাহলে এটা হচ্ছে ইউরেমিক পেরিকার্ডিটিস বা অ্যাকিউট পেরিকার্ডিটিস ডিউ টু ইউরেমিয়া যাই বলেন। তাহলে ইউরেমিক পেরিকার্ডিটিস হচ্ছে হিমোডায়ালিসিস একটা ইন্ডিকেশন। আবার যদি আমরা কার্ডিওলজি হিসেবে চিন্তা করি, তাহলে অ্যাকিউট পেরিকার্ডিটিসের ট্রিটমেন্ট ইউজুয়ালি আমরা দিই এনএসআইডি বা কলজিসিন এগুলো দিই। আর যদি পেশেন্টের মানে ইউরেমিক পেরিকার্ডিস হয়, সেক্ষেত্রে হিমোডায়ালিসিস হচ্ছে মেইন ট্রিটমেন্ট। 30-year-old man found to have visible hematuria, proteinuria, and serum creatine level 153 micromole per liter, suffered a recent upper respiratory tract infection. ডায়াগনোসিস কি তাহলে? এক্সেলেন্ট, আইজিএন নেফ্রোপ্যাথি। তাহলে ইয়ং পেশেন্ট যদি আপনার ইনফেকশন গ্লোমেরুলোনেফ্রাইটিস ডেভেলপ করে, তাহলে ডায়াগনোস হবে আইজিএন নেফ্রোপ্যাথি। আইজিএন নেফ্রোপ্যাথির সাথে পোস্ট স্ট্রোকুলার গ্লোমেরুলোনেফ্রাইটিস একটু কনফিউশন হতে পারে, তবে সেক্ষেত্রে হচ্ছে ডিউরেশনটা একটা ফ্যাক্টর। আইজিএন নেফ্রোপ্যাথি ইউজুয়ালি উইদিন 2 to 3 days ডেভেলপ করে, আর আফটার উইকস বা একটু লম্বা ডিউরেশনের পরে পোস্ট স্ট্রোকুলার গ্লোমেরুলোনেফ্রাইটিস ডেভেলপ করে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কন্ডিশনস ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ লার্জ কিডনি ডেসপাইট অ্যাডভান্স কিডনি ডিজিজ? তো এটা ইম্পর্টেন্ট। অ্যাডভান্স কিডনি ডিজিজ বা সিকেডি পেশেন্ট ইউজুয়ালি কিডনি সাইজটা ছোট হয়ে যায়, কোথায় বড় থাকবে? তাহলে অ্যামাইলয়েডোসিস। আর কি কন্ডিশন আছে যেখানে কিডনি সাইজ বড় থাকে ডেসপাইট সিকেডি? এইচআইভি, ডায়াবেটিস মেলাইটাস। আরেকটা? এক্সেলেন্ট, পলিসিস্টিক কিডনি ডিজিজ।
ফোকাল সিগমেন্টাল ডোমেন স্পেস কি বড় থাকে, ছোট হয়ে যাওয়ার কথা না? So, এটা আমার জানা নাই। এই চারটা কি আমি জানি, অ্যামাইলোইডোসিস, এইচআইভি, ডায়াবেটিস মেলিটাস এন্ড পলিসিস্টিক কিডনি ডিজিজ। তাহলে এগুলাতে অ্যাডভান্স সিকেডি থাকলেও অনেক সময় পেশেন্টের কিডনি সাইজ নর্মাল বা অনেক সময় বেশি বড় থাকতে পারে সাইজে। 17-year-old girl presents with Henderson and purpura renal involvement. What is the most likely outcome? মানে এইচএসপির প্রগনোসিস জানতে চাইছে আর কি। কমপ্লিট রেনাল রিকভারি। তাহলে প্রগনোসিস ইউজুয়ালি খুব একটা লাগে না, তবে যেগুলো প্রগনোসিস খুব ভালো তাহলে সেগুলো প্রগনোসিস একটু জানা লাগবে। যেমন এখানে আছে হেনসন পারপুরা। লিউকেমিয়ার ক্ষেত্রে কোনটা প্রগনোসিস সবচেয়ে ভালো অ্যাকুট মাইল্ড লিউকেমিয়ার মধ্যে? এপিএমএল এল প্রগনোসিস ভালো, মাইল্ড লিউকেমিয়ার মধ্যে এপিএমএল প্রগনোসিস ভালো আর কি। তাহলে লিউকেমিয়ার মধ্যে এলএল প্রগনোসিস ভালো, তারপর হচ্ছে এপিএমএল এর প্রগনোসিস ভালো, অ্যাকিউট প্রোমাইলোসিস লিউকেমিয়া। হেনসন পারপুরার প্রগনোসিস ভালো, তারপর সেমিনামার প্রগনোসিস ভালো। তাহলে এই টাইপের কিছু ডিজিজ আছে, যেগুলো ডিজিজ গুলো খুব একটা মানে নর্মাল কোনো ডিজিজ না, একটু এই ডিজিজ কিন্তু তারপর প্রগনোসিস ভালো। তাহলে এই ডিজিজ গুলোর নাম একটু মনে রাখা লাগবে। Which of the following drugs should be discontinued before the angiography procedure? তো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল লাইফ ইম্পর্টেন্ট। তাহলে অ্যাঞ্জিওগ্রাফি করার আগে আমি ইউজুয়ালি মেটফরমিনটা অ্যাভয়েড করি, সিএনএসআইডি অ্যাভয়েড করা লাগবে। Which of the following is the most likely cause? Like 42-year-old woman undergone a create kidney transplant for diabetes related end-stage renal failure comes to the clinic complaining of excessive hairiness. তাহলে ফিমেল পেশেন্ট রেনাল ট্রান্সপ্লান্ট হয়েছে রিসেন্টলি, এখন প্রেজেন্ট করছে এক্সেসিভ হেয়ারিনেস নিয়ে। মোস্ট লাইকলি কজ কি, মানে কোন ড্রাগ আর কি এটা করছে আর কি। এক্সামিনেশন কনফার্ম সিগনিফিক্যান্ট গ্রোথ অফ বডি হেয়ার অ্যান্ড ফেশিয়াল হেয়ার। তাহলে ফিমেল পেশেন্ট সিগনিফিক্যান্ট বডি হেয়ার ডেভেলপ করছে অ্যান্ড ফেশিয়াল হেয়ার ডেভেলপ করছে, কজ হচ্ছে সাইক্লোস্পোরিন। তাহলে এটা মেইনলি হচ্ছে হাইপারট্রাইকোসিসের একটা সিনারিও। আমরা এর আগে পড়ছিলাম ড্রাগস কোজের মধ্যে একটা আছে সাইক্লোস্পোরিন, আরেকটা ড্রাগের নাম মনে আছে মিনোক্সিডিল। এক্সিলেন্ট, তাহলে এই দুইটা ড্রাগই ইউজুয়ালি পরীক্ষায় আসে করছেন। ডাইঅক্সাইড এটাও আছে। Which of the following has the greatest effect on GFR as calculated by the MDRD equation? তাহলে আমরা যে এমডিআরডি ইকুয়েশন ইউজ করি ওখানে আমরা কয়েকটা জিনিস দেখি, এজ দেখি, সেক্স দেখি, ইথনিসিটি দেখি, আরেকটা হচ্ছে ক্রিয়েটিন দেখি। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিয়েটিন, যেটা মাসেল মাস থেকে আসে, যেখানে মাসেল মাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এজ, সেক্স, তারপর ইথনিসিটি এগুলো কারণে খুব একটা ভ্যারিয়েশন হয় না, তবে মাসেল মাসের কারণে অনেক ভ্যারিয়েশন হতে পারে ইকুয়েশন। এখানে যদি ভেরি লিন অ্যান্ড থিন পেশেন্ট হয় বা ভেরি ওবেস পেশেন্ট হয় সেগুলোর ক্ষেত্রে মানে এস্টিমেট জিএফআর ক্যালকুলেশন করলে অনেক সময় একটু উল্টাপাল্টা আসতে পারে। মাসেল মাস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এমডিআরডি এমডিআরডি ইকুয়েশনের ক্ষেত্রে। Which of the following features would be the most commonly seen? A 62-year-old man is noted to have rising creatinine level 2 days after undergoing angiography. He feels increasingly nauseous, developed hypertension, shortness of breath, on examination hypertensive, bilateral basal crackles, constitute pulmonary edema, suspect he may have a cholesterol emboli. তাহলে কোনো পেশেন্টের যদি আমি অ্যানজিওগ্রাফিক প্রসিডিউর করার পরে এই ধরনের সিমটমগুলো থাকে
তাহলে ডায়াগনোস হবে কোলেস্ট্রল এম্বোলাই, ইউজুয়ালি ইওসিনোফিলিয়া থাকে সাথে। এখানে যদি কোনো স্কিন র্যাশ থাকে, কি ধরনের স্কিন র্যাশ থাকে সেটা? লিভিডো রেটিকুলারিস। এক্সিলেন্ট। তাহলে লিভিডো রেটিকুলারিস আমরা কয়েকটা কজ পড়ছিলাম, এর মধ্যে একটা হচ্ছে কোলেস্ট্রল এম্বোলাই, এসএলই, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, ইওসিনোফিলিয়া, প্যান। তাহলে এই চারটাই হচ্ছে যে মেইনলি আসে, এসএলই, এপিএস, পলিআর্টারিটিস নোডোসা এন্ড হচ্ছে কোলেস্ট্রল এম্বোলাই। চারটা দিয়ে ইউজুয়ালি সিনারিও দেয় কোলে, এই যে ইসে লিপিডো রেটিকুলারিস। 53-year-old woman is sent as an emergency to you with an acute onset headache and deteriorating consciousness level. Her husband mentions that her brother has recently had a kidney transplant, although he is not sure why. ডায়াগনোসিস হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ। তাহলে কি কি ক্লু আছে? একটা হচ্ছে পেশেন্টের সিভিয়ার হেডেক এন্ড ডিটারিং কনসাস আছে, মানে ইন্ডিকেট করছে একটা সাবঅ্যাকুইট হেমোরেজ। ভাইয়ের ক্ষেত্রে রিসেন্টলি কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, দুইটা মিলাই ডায়াগনোস হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ। 34-year-old man comes to the clinic. He has heterozygous polycystic kidney disease with a creatine 190 micromole per liter, evidence of renal and hepatic cyst. He wants to start a family. What is the chance of his children having the disease? Excellent, 50%। তাহলে 50%-এর ক্ষেত্রে বাচ্চার হচ্ছে ডিজিজ হওয়ার পসিবিলিটি আছে। তাহলে অটোসোমাল ডোমিনেন্ট ডিজিজ গুলো ইউজুয়ালি প্রেজেন্ট করা হচ্ছে হেটেরোজাইগাস স্টেটে। আমরা পলিসিস্টিক কিডনি ডিজিজ যদি এরকম একটা করি, তাহলে ডোমিনেন্টের ক্ষেত্রে যেহেতু এটা অটোসোমাল, সো এখানে কোনো মানে এক্স ওয়াই বাই জাতীয় আসবে না আর কি, জিনোটাইপ আসবে না এখানে। তাহলে এরকম এটা হচ্ছে যদি বাবা হয়, এটা যদি মা হয়, তাহলে এদের যে বাচ্চাগুলা হবে এই পি থেকে আহ, দুইটা জিনোটাইপ আসবে। আর এন যেটা নর্মাল, সেখান থেকে আবার দুইটা বেবি কি হবে, তাহলে 50% এরা আবার এফেক্টেড হবে, আর 50% এরা নর্মাল থাকবে। আর যে কোনো অটোসোমাল ডোমিনেন্টের ক্ষেত্রে প্যাটার্ন এরকমই থাকবে, 50% এফেক্টেড আর 50% নর্মাল। জেনেটিক্সে আবার লাগবে, এটা একটু মনে রেখেন। তাহলে অটোসোমাল ডোমিনেন্ট গুলো ইউজুয়ালি হেটেরোজাইগাস স্টেটে হচ্ছে যে ডিজিজ এক্সপ্রেশন হয়, আর ইউজুয়ালি হচ্ছে 50% বাচ্চা এফেক্টেড হয়, 50% নর্মাল থাকে। 32-year-old woman presents with pain and frequency of urination. This is third attack over the course of the year. He has additionally had one episode of left-sided pyelonephritis. On examination, she is pyrexia. Examination reveals left loin and suprapubic tenderness. Abdomen CT suspicion of Staghorn calculi, Proteus growth আসছে। তাহলে স্টাগন ক্যালকুলাই ইউজুয়ালি হয় হচ্ছে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন দিয়ে, প্রোটিয়াসটা বেশি কমন, আর কম্পোজড অফ ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট। 21-year-old man presents with brown blood stain urine after an upper respiratory tract infection. This is the third occurrence of post-respiratory tract infection hematuria in the past 4 years. Which one of the following is the most likely finding on renal biopsy? তাহলে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের পরে যদি ইয়ং পেশেন্টের এরকম রিকারেন্ট গ্লোমেরুলাইটিস লাইক প্রেজেন্টেশন থাকে, তাহলে কি হবে? এখানে আমরা পাবো ডিফিউজ মেসেঞ্জিয়াল প্রলিফারেশন এন্ড এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এক্সপ্যানশন। তাহলে আইজি নেফ্রোপ্যাথির ক্ষেত্রে এটা হচ্ছে টিপিক্যাল রেনাল বায়োপসি ফাইন্ডিংস। লিনিয়ার ডিপোজিটস অফ আইজিজি, এটা কোথায় পাই? গুড পাস্টো সিন্ড্রোমে। তাহলে কি ব্যাপার, যার শেষ নাকি? চার শেষ হয়ে গেছে। গুড পাস্তো সিন্ড্রোমে পাই আমরা।
আমার পেন্সিল প্লাস আর শেষে গেছে, আমরা এখন এমনি বলি তাহলে। হুইচ অফ দ্য ফলোইং আদার ফিচার্স ইজ লাইকলি টু বি প্রেজেন্ট? A 17-year-old boy presents to the GP most recently has suffered respiratory tract infection, and he is very distressed that on going to the bathroom he is urinating frank blood. The only history note of note is non-visible hematuria diagnosed in childhood. Renal biopsy with histological staining is constituting diagnosis of Alport syndrome. তাহলে অ্যালপোর্ট সিন্ড্রোমে কি পাবো? সেন্সোরিয়াল ডিফনেস পাবো, এর সাথে পেশেন্টের গ্লোমেরুলাইটিস টাইপ প্রেজেন্টেশন থাকতে পারে। Which one of the following is the most useful therapy to reduce stone formation? 45-year-old man had recurrent nephrolithiasis. Renal function test and serum calcium measurements were normal. 24-hour urinary urine collection revealed ক্যালসিয়াম হচ্ছে 15 মিলিমোল পার 24 আওয়ার, যেটা অনেক বেশি নর্মালের থেকে। বাকিগুলো উইদিন লিমিট আছে। তাহলে কোনো পেশেন্ট যদি হাইপার ক্যালসিউরিয়া হয়, সে পেশেন্টের স্টোন ফাংশন প্রিভেন্ট করার জন্য আমরা কি করতে পারি? থায়াজাইড ডায়ুরেটিক্স। তাহলে পেশেন্টের যদি হাইপার ক্যালসিউরিয়া থাকে, তাহলে প্রিভেন্ট করার জন্য আমরা থায়াজাইড ডায়ুরেটিক্স ইউজ করতে পারি। তাহলে থায়াজাইড ডায়ুরেটিক্স কি করবে? ইউরিনারি ক্যালসিয়াম এক্সক্রিশন কমাবে, এর ফলে হচ্ছে রেনাল স্টোন ফাংশনটা কম হবে। আর অ্যালোপিনল আমরা কোথায় ইউজ করি? গাউট। তাহলে ইউরোট স্টোন প্রিভেন্ট করার জন্য আমরা ইউজ করবো হচ্ছে অ্যালোপিনল। What eye abnormality would you expect to find in this patient? 30-year-old male with kidney failure is about to start hemodialysis, background of progressive CKD, bilateral sensorineural deafness, hypertension, and a family history of kidney failure and deafness. তাহলে ডায়াগনোসিস এলপোর্ট সিনড্রোম। এলপোর্ট সিনড্রোমে কি ধরনের আই ফাইন্ডিংস থাকে? অ্যান্টেরিয়র লেন্টিকুলাস। তাহলে কয়েকটা রিজন মনে রাখা লাগবে, একটা হচ্ছে মারফান, একটা হচ্ছে হোমোসিস্টিনিউরিয়া, আর একটা হচ্ছে এলপোর্ট। এগুলোতে আমাদের আই ফাইন্ডিংস অনেক পরীক্ষা আসে লেন্সের। তাহলে মাঝখানে আমরা কি পাবো? আপওয়ার্ড লেন্স ডিসলোকেশন। আর হিমোস্টেনোসিস হচ্ছে ডাউনওয়ার্ড। এটা আমাদের একজন আপু শিখেছিল যে মাঝখানে ফ্যান থাকে ছাদের, যেটা উপরে থাকে যেন আপওয়ার্ড ডিসলোকেশন। এটা দিয়ে আমি মনে রাখি আর কি, সহজ লাগে আর কি। তাহলে মাঝখানে থাকবে উপরের দিকে, আর হোস্টেলে থাকবে নিচের দিকে, আর এলপোর্টস থাকবে হচ্ছে লেন্টিকুলার সামনের দিকে প্রোট্রুশন থাকবে। Which one of the following is the most appropriate initial management in this case? 78-year-old woman has been admitted with dehydrated and confused state to the emergency department. History of cervical carcinoma, potassium 7.2 millimole per liter, creatinine বেশি, urea বেশি. You repeat the serum potassium and it is still markedly raised. হাইপারক্যালেমিয়ার ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি হবে? Continuous ECG monitoring and consider giving 10 ml of 10% calcium gluconate IV. ক্যালসিয়াম গ্লুকোনেটের কাজ কি হাইপারক্যালেমিয়াতে? স্টেবিলাইজ দ্য কার্ডিয়াক মেমব্রেন। এটা কি ক্যালসিয়াম কমায়, এই পটাশিয়াম কমায়? তাহলে এর আগে একবার এফসিএস কোশ্চেন আসছিল, এরকম একটা হাইপারক্যালেমিয়া সিনারিও দিয়ে, যে হোয়াট মেজারমেন্ট উইল ইউ টেক টু রিডিউস পটাশিয়াম। তো অনেকেই এটা অ্যান্সার করছিলেন যে 10% ক্যালসিয়াম গ্লুকেট দিয়ে ভুল করে আসছেন আর কি। তাহলে এটা হচ্ছে কখনো পটাশিয়াম কমাবে না, এটা হচ্ছে কার্ডিয়াক যে মেমব্রেন আছে এটাকে স্টেবিলাইজ করে, যাতে কোনো অ্যারিথমিয়াটা ডেভেলপ না করে। তাহলে পেশেন্ট যদি পটাশিয়াম লেভেল আমরা কমাইতে চাই, অথবা যদি কোনো পেশেন্ট অলরেডি অ্যারিথমিয়া ডেভেলপ করে যায়, তাহলে সেই ক্ষেত্রে ক্যালসিয়াম গ্লুকোনেটের তেমন একটা রোল নাই। তাহলে এরকম একটা কোশ্চেন আমরা পড়ছিলাম যে হাইপারক্যালেমিয়া পেশেন্ট ভিটি ডেভেলপ করে গেছে, তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে ক্যালসিয়াম গ্লুকোনেটে খুব একটা লাভ হবে না। Which one of the following is the most likely diagnosis? You are reviewing 79-year-old man with who has had multiple myeloma for the past 3 years. He presents with lethargy, muscle weakness, and pain in his lower back.
Arterial blood sampling reveals metabolic acidosis, serum potassium 3.1, urinary pH 5.2. তাহলে জেনারেল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 or টাইপ 2? মাল্টিপল মায়োলোমাতে কোনটা হয়? টাইপ 2। টাইপ 1 টাইপ 2 নিয়ে একটু গোলমাল বাঁধানোর সময় টাইপ 2 ক্ষেত্রে সবচেয়ে মনে রাখা হচ্ছে ইউজুয়ালি কানেক্টিভ ডিজিজ যেগুলা লাইক শোগরেন সিনড্রোম, এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলোতে টাইপ 2 বেশি হয়। তারপর প্রাইমারি হাইপারপ্যারাথিরোডিজম ইউজুয়ালি দুইটাই হয়, টাইপ 1 এন্ড টাইপ 2। আর টাইপ 1 এর ক্ষেত্রে আছে আপনার মাল্টিপল মায়োলোমা আছে, তারপর ফ্যানকনি সিনড্রোম, এগুলো আছে, সিস্টিনুরিয়া আছে মনে হয়। টাইপ 2 দিয়ে ইউজুয়ালি, সরি টাইপ 2 না, টাইপ 1। টাইপ 1 বা ডিস্টাল যেটা, এটা ইউজুয়ালি হচ্ছে কানেক্টিভ ডিজিজগুলোর সাথে বেশি দেওয়া থাকে পরীক্ষায়। Which one of the following diagnosis fits best with this clinical picture? 23-year-old man presents with rapidly increasing shortness of breath and hemoptysis for the second time within 3 weeks. He is referred urgently to the medical on-call team. Apart from smoking 20 cigarettes per day and having mild asthma, he has no other significant past medical history. Urine analysis reveals non-visible hematuria and proteinuria. Chest X-ray reveals flappy pulmonary infiltration. Hemoglobin 10.5 gram per deciliter. Creatinine 345. Serum ANCA is negative. তাহলে অ্যান্টিগ্লোমেরুলার অ্যান্টি বেসমেন্ট মেমব্রেন ডিজিজ, তাহলে অ্যান্টি জিবিএম ডিজিজ আমরা অনেকগুলো সিনারিও পড়া হয়েছে, কারণ এটা মানে পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আসে। পারসিস্টেন্ট হাইপারক্যালেমিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং? এটা সিনারিও পড়তেছিলাম আমরা, হাইপারক্যালেমিয়ার কজ একটাই আছে শুধু, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 4। তাহলে জিটেলম্যান সিনড্রোম এবং রিডল সিনড্রোম দুইটাতে কি থাকবে? পটাশিয়াম কম থাকবে। জিটেলম্যানে বিপিও কম থাকবে, লিডলসে বিপি থাকবে বেশি। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1, টাইপ 2, টাইপ 4। টাইপ 4 এ থাকবে হচ্ছে পটাশিয়াম বেশি, আর টাইপ 1 এ থাকবে হচ্ছে রেনাল স্টোন, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে টাইপ 2। তাহলে আরটিএন অনেক সময় পরীক্ষা কনফিউশন হতে পারে। আমরা ফার্স্ট দেখবো পটাশিয়াম কেমন আছে, যদি পটাশিয়াম বেশি থাকে তাহলে টাইপ 4। এরপরে আমরা দেখবো হচ্ছে যে পেশেন্টের রেনাল স্টোন বা নেফ্রোলিথিয়াসিস বা রেনাল এই অ্যাবডোমিনাল পেইন আছে কিনা, কলিক অ্যাবডোমিনাল পেইন আছে কিনা। যদি এরকম কিছু থাকে তাহলে রেনাল টাইপ 1। যদি এরকম কোনো কিছু ক্লু না দেওয়া থাকে তখন আমরা দেখবো যে কোন ডিজিজ পেশেন্টের। যদি কানেক্টিভ টিস্যু ডিজিজ থাকে লাইক এসএলই, শোগরেন সিনড্রোম বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেক্ষেত্রে হবে হচ্ছে টাইপ 1। আর যদি পেশেন্টের মাল্টিপল মায়োলোমা থাকে বা কার্বনিক অ্যানহাইড্রেজ ড্রাগ ইনহিবিটর লাইক অ্যাসিডোজোলামাইড হিস্ট্রি থাকে, তাহলে হবে হচ্ছে টাইপ 2 বা প্রক্সিমাল। তাহলে আর্টের ক্ষেত্রে ফার্স্ট পটাশিয়াম দেখবো নেক্সট দেখবো স্টোন আছে কিনা, তাহলে মোটামুটি সহজ হয়ে যাবে ডায়াগনোস করা। 56-year-old man presents with flank pain and hematuria. His plasma creatinine concentration 368 micromole per liter. Renal ultrasound reveals bilateral 14 centimeter kidneys and with multiple cysts. There are also cysts scattered through the liver. Which one of the following is the most likely cause of this condition? তাহলে জেনেটিক ডিফেক্ট ইন দ্য জিন এনকোডিং পলিসিস্টিন। তাহলে পলিসিস্টিনে সমস্যা হলে পেশেন্টের পলিসিস্টিক কিডনি ডিজিজ ডেভেলপ করবে। আচ্ছা, জেনেটিক ডিফেক্ট ইন দ্য জিন এনকোডিং টাইপ 4 কোলাজেন, এটা কোন ডিজিজ হবে? অ্যালপোর্ট সিনড্রোম, এক্সেলেন্ট। তাহলে অ্যালপোর্টের ক্ষেত্রে টাইপ 4 কোলাজেনের সমস্যা থাকে। অ্যান্টি জিবিএম এর টাইপ 4 কোলাজেন থাকে, কিন্তু এটা তো জেনেটিক ডিফেক্ট থাকে এটাতে। তাহলে মানে ছোট ছোট পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। টাইপ দুইটা আছে টাইপ 4 কোলাজেন ডিজিজ, কিন্তু এটা তো আসলে মেইনলি অ্যান্টিবডি ফর্মেশন, আর এটা মেইনলি জেনেটিক ডিফেক্ট থাকে। আজকে কোশ্চেন নেই আজকে।
নেফ্রোলজি আসলে পুরোটা কভার করা হয়ে গেছে মোটামুটি। আমরা যেমন 44টা কোশ্চেন ডিসকাস করা হয়েছে, এখানে মোটামুটি বেশিরভাগ টপিকসই কভার হয়ে গেছে, অল্প হয়তো দু একটা টপিক বাদ থাকতে পারে, বাকি বেশিরভাগ টপিক এখানে হয়ে গেছে। ডায়ালাইসিস থেকে আপনার ইন্ডিকেশন গুলো পড়া লাগবে। একটা যে আমাদের পড়লাম ইউজেমিক পেরিকার্ডিটিস, সো এখান থেকে যে অ্যাকিউট ডায়ালিসিস ক্রনিক ডায়ালিসিস কি ইন্ডিকেশন আছে ওইটা পড়া লাগবে। ডায়ালাইসিসে অ্যাডভান্স স্পেক লাগবে, বিশেষ করে হিমোডায়ালাইসিসের ক্ষেত্রে ডিউরিং ডায়ালাইসিস কি হইতে পারে। ডিজিকুলিব্রিয়াম সিনড্রোমটা আমরা একটা দিতে চাইছিলাম, কিন্তু ওইটা এফসিএস পরীক্ষা ইউজুয়ালি এখন আশা দেখি নাই, এমআরসিপি যা লাগে যেন ওটা দিই নাই, বেশি কঠিন হয়ে যাবে। ইন্ডিকেশন পড়বেন, অ্যাডভান্স স্পেক পড়বেন, আর ডিজিকুলিব্রিয়াম সিনড্রোমটা একটু পড়ে রাখতে পারেন। ওইটা ডিউরিং ডায়ালাইসিস হবে, হাইপারটেনশন পেশেন্টের সোয়েডিং এগুলো ডেভেলপ করে, ওইটা করলে হবে। আর পেরিটোনিয়াল ডায়ালিসিস থেকে যে ইটা পড়ে আপনার পরীক্ষায়, পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে, ওইটা অনেক সময় পড়ে যে ইন্টারপেরিটোনিয়াল ভ্যানকোমাইসিন দেওয়া লাগে অনেক সময়, ওইটাও এত বেশি আসে না, ইউনিভার্সিটিতে বেশি আসে। জাস্ট ইন্ডিকেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি, ইন্ডিকেশন আর নেক্সট পড়বেন অ্যাডভান্স স্পেক, এই দুটো পড়লে হবে মোটামুটি। রেনাল থেকে আর তেমন মোটামুটি বেশিরভাগই এখানে চলে গেছে। রেনাল থেকে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে গ্লোমেরুলাইটিস, এখান থেকে মোটামুটি 2টা বা 3টা কোশ্চেন আসবে। তারপর রেনাল টিউবুলার অ্যাসিডোসিস থেকে কোশ্চেন আসে প্রতিবার। তারপর মেটাবলিক অ্যাসিডোসিস, নর্মাল গ্যাপ, নর্মাল এনন গ্যাপ প্লাস হাই এনন গ্যাপ, এই দুইটা কজ থেকে ইউজুয়ালি একটা কোশ্চেন আসে। তারপর আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থেকে একটা কোশ্চেন আসবে, হাইপোনাট্রেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া, এই তিনটা থেকে বেশি আসে কোশ্চেন। রেনাল ফিজিওলজি থেকে একটা বা দুইটা কোশ্চেন আসতে পারে, যেটা আমরা অলরেডি কয়েকটা রিসার্চ করছি এথোপোয়েটিন কই থেকে আসে। তারপর রেনিন সিক্রেশন স্টিমুলেশন কারা কারা দেয়। তারপরে একেআই থেকে একটা কোশ্চেন আসতে পারে, রেনাল একাই, রেনাল একাই, পোস্ট রেনাল একাই, এই বক্সটা ইম্পর্টেন্ট। তারপর এদিকে আমরা পলিসিস্টিক কিডনি ডিজিজটা ডিসকাস করছি, এলপোর্টস থেকে কোশ্চেন আসে মাঝে মাঝে। এরপরে একেআই সিগারেট থেকে তেমন কিছু নেই, গ্লোমেরুলাইটিস গেল। ডায়ালাইসিস থেকে আসলে আপনার ইন্ডিকেশন অফ ডায়ালাইসিসটা ইম্পর্টেন্ট। এগুলো মোটামুটি এর মধ্যে কোশ্চেন। আচ্ছা, অ্যাকিউট ইন্টারস্টাল নেফ্রাইটিস, এটা থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে আর কি, অনেক সময় সিনাল দিয়ে দেয়, অনেক সময় বক্স থেকে কোশ্চেন আসে। অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস খুব একটা এরকম লাগে না, তবে প্রিরেনাল, রেনাল এবং পোস্ট রেনাল এর মধ্যে প্রিরেনাল এবং রেনাল একাই, এখানে কিছু ড্রাগের নাম আছে, কিছু ডিজিজের নাম আছে, এগুলো একটু পড়া লাগবে, ওখান থেকে মাঝে কোশ্চেন আসে। আপাতত এগুলা মনে পড়তেছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, কালকে আমরা দেখি ইনশাল্লাহ। প্রশ্ন করতে চাই। হ্যাঁ বলেন। প্রশ্নটা নেফ্রোলজি রিলেটেড না, ওই হুম নিউরোলজি রিলেটেড। হুম রিভিশন দেওয়ার সময় হুম একটু খেয়াল করেছিলাম। তো প্রশ্নটা হলো যে আমরা যে ওই অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারির সাপ্লাই দেখেছিলাম, ব্লাড হুম সাপ্লাই, স্পাইনাল কর্ডে এটা অ্যান্টেরিয়র টু থার্ড অফ দ্য স্পাইনাল কর্ড সাপ্লাই করছিল হুম এবং স্পেয়ার করছিল ডরসাল কলাম, মিডিয়াল লেমনিসকাস সিস্টেম। হুম আর মিডিয়াল পন্সে এটা কিন্তু ওই ওখানে আবার যখন কোর্স দেখেছিলাম হুম ডরসাল লেমনিসকাসের, ডরসাল কলামের, হুম তখন দেখেছিলাম ও আবার মিডিয়াল মেডুলা দিয়ে যাচ্ছিল, মিডিয়াল পন্স মিডিয়াল দিয়ে সাইডে চলে যাচ্ছিল। আসে, হ্যাঁ। হ্যাঁ, তো মিডিয়াল মেডুলা তো সাপ্লাই হয় অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি দিয়ে। হুম তো আমার কোয়ারিটা হচ্ছে যে যেহেতু একই আর্টারি, যদিও ওপর হুম থেকে অরিজিনেট হচ্ছে, তো হুম একই আর্টারি, তো তো হুম যখন স্পাইনাল কর্ড অক্লুশন হচ্ছে হুম তখন সেখানে স্পেয়ার হয়ে যাচ্ছে। আর যখন মিডিয়াল মেডুলা ওই সাইটে যখন অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি যখন অক্লুশন হচ্ছে হুম তখন ফিচারটা পাওয়া যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে একই আর্টারি কিন্তু দুই জায়গায় দুই রকম ডিফারেন্ট কেন? একটা হচ্ছে মিডিয়াল মেডুলাই সিন্ড্রোমের কথা বলতেছেন না? জি, মিডিয়াল মেডুলারি সিনড্রোমে তো ওখানে তো মিডিয়াল দিয়ে যায় আর হুম সাপ্লাই হয় অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি দিয়ে। হুম আর স্পাইনাল কর্ডে তো ওই ডরসাল কলামটা পোস্টেরিয়র দিয়ে যায়, পোস্টেরিয়র হুম ওই মার্জিন দিয়ে যায়। তাহলে হুম ওখানে তো ওটা আবার পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি সাপ্লাই হয়। হুম তো প্রশ্নটা হচ্ছে যে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি ব্লক মানে পুরোটাই ব্লক না? তো হুম তাহলে মেডুলাতে একরকম ফিচার্স, মেডুলাতে আচ্ছা এছাড়া আরো দুটো মানে ট্র্যাক থাকে, হুম হুম কিন্তু তাহলে কেন ওই স্পাইনাল কর্ডে স্পেয়ার হয়ে যাবে?
এটা না আমি একটু জানতে চাচ্ছি ভাই। অ্যান্টি স্প্যানাটারিটা এটা হচ্ছে যে আপনার সাপ্লাই ডিপেন্ড করে যে ব্লকটা কোথায় হচ্ছে। ইউজুয়ালি এটা যে ব্লকটা আপনার স্পাইনাল কর্ড লেভেলের যে ব্লকটা, এখানে ব্লাড সাপ্লাই খুব ভ্যারিয়েশন আছে আলাদা। এইগুলো ডিসকাস করতে গেলে আরো বিষয়টা কমপ্লিকেট হয়ে যাবে আসলে। মানে স্পাইনাল কর্ডে ব্লাড সাপ্লাই আমরা যেভাবে সিম্পলি বলছি আরকি, এটা হচ্ছে মানে পরীক্ষার জন্য সহজ করে বলা আরকি। কিন্তু ওটা ব্লাড সাপ্লাইটা আরেকটু কমপ্লিকেটেড আরকি। আর মিডিয়াল মেরুলারি সিনড্রোম বা ব্রেন স্টেমের সাপ্লাইও আমরা যেরকম স্পেসিফিক বলি না যে এই পার্টটা অ্যান্টি স্পাইনাল আর্টারি থেকে, এই পার্টটা পোস্ট ইনফ্রাস্ট্রাকচারাল আর্টারি থেকে, মানে ওইটাও কিন্তু এরকম টিপিক্যাল সাপ্লাই না আসলে। ওখানেও ব্রাঞ্চ আছে প্লাস কোলেটারাল সার্কুলেশনস থাকে। অনেকগুলো মানে ফ্যাক্টরের উপর এটা ডিপেন্ড করে। আমরা যেটা পরীক্ষার জন্য বলি ডিরেক্ট মানে স্ট্রেট ফরওয়ার্ড, এটা হচ্ছে জাস্ট শুধু ফর এক্সাম পারপোজ। আপনি যদি পুরোটা ব্লাড সাপ্লাই দেখেন ওইগুলো আরো কমপ্লিকেটেড। এবং ক্লিনিক্যালি যখন আপনার কেস পাবো, এই কেসগুলো এরকম কখনো ফাইন্ডিংস মিলে না এরকম। আমরা যেগুলো ল্যাটারাল মেডুলারি, ল্যাটারাল কন্টেন্ট যেগুলো পড়ি না, এটা কিন্তু এভাবে আসলে মানে ক্লিনিক্যালি প্রেজেন্ট করে না। সার্কুলেশন আরো বেশি ভ্যারিয়েবল। আপনি যেটা বলছেন সেটা ভ্যালিড, কিন্তু এটা হচ্ছে জাস্ট পরীক্ষা পারপোজের জন্য। আমার কথা কি বুঝতে পারছেন? আ- আ- জি ভাই, বুঝতে হ্যাঁ, পেরেছি। এই সার্কুলেশন গুলো আসলে আরো অনেক কমপ্লিকেটেড। আমরা যত সিম্পলি যেভাবে ছোট একটা ফিগার দেখাই না, এইভাবে আসলে এটা সার্কুলেশন এরকম না। এবং ক্লিনিক্যালও আপনি কখনো এভাবে রোগী পাবেন না। ল্যাটারাল মেডুলারি সিনড্রোমে আপনি দেখবেন জাস্ট একটা বা দুইটা ফাইন্ডিংস আছে। আমরা যে অনেকগুলো ফাইন্ডিংস পড়ি এগুলো কখনোই থাকে না। কিংবা ল্যাটারাল পন্টাইন যেগুলো বলি আমরা যেভাবে ফাইন্ডিংস পড়ি, এইভাবে কখনোই পেশেন্ট প্রেজেন্ট করে না। একটা বা দুইটা ফাইন্ডিংস থাকে, অনেক সময় কম দুইটা মিলাই থাকে। আপনি দেখবেন যে আমাদের লেশন দেখছেন ল্যাটারাল পন্টাইন আছে, লেশন দেখে দেখবেন যে বাকি ফিচার গুলো নাই। এটা খুব অহরই হয়। এটা জাস্ট পরীক্ষার জন্য শুধু এটুকু মনে রাখতে পারেন। ক্লিনিক্যালি আপনাকে মানে আরো মানে ওয়াইড মাইন্ডে চিন্তা করতে হবে আরকি। মানে এটা একটা স্পেশাল চিন্তা করলে এটা মিলে না ক্লিনিক্যালি। এটা শুধু পরীক্ষার জন্য মনে রাখেন যে পরীক্ষার জন্য এইটুকু এইভাবে আসে। বিশেষ ভাই করে আমি আরো নিউরোলজিটা, কয়েকটা নিউরোলজিটা কিন্তু আসলে ক্লিনিক্যালির সাথে মানে আমরা যেভাবে পড়ি এটার সাথে ক্লিনিক্যাল ফাইন্ডিংস মিলে না। এজন্য দেখবেন নিউরোলজিস্টরা যখন করে সিটি এমআরআই করার পরেও তারা ডায়াগনোস করা কঠিন হয়ে যায়। ডিএসএ করেও অনেক সময় ডায়াগনোস মিলে না। আচ্ছা আর কি? জি ভাই, আমি আরো কয়েকটা কোয়ারি করতে চাচ্ছিলাম। বলেন। তো রেসপিরেটরি থেকে একটা কোশ্চেন, হুম, সেটা হচ্ছে যে যদি এরকম কোন একটা প্রশ্ন থাকে যে ইয়ং ফিমেল বা ওল্ডার এজ কোন একটা পার্সন, তার একই সাথে হিমোলাইসিস এর ফিচার্স আছে হুম, এবং একই সাথে হাইপোনাট্রেমিয়াও আছে। হুম, তো যদি এরকম থাকে তাহলে আমরা কোনটাকে বেস্ট অপশন হিসেবে চুজ করব? হুম। এটা একটা। আচ্ছা, হিমোলাইসিস উম করে কে? মাইকোপ্লাজমা নিউমোনি। হ্যাঁ, লিজেনেলা কি হিমোলাইসিস করে এরকম কোনো ক্লু আছে? না ভাইয়া। না। এবার আসেন হাইপোনাট্রেমিয়া, এটা যেকোনো নিউমোনিয়াতে হাইপোনাট্রেমিয়া হইতে পারে। এটা কারোর জন্য স্পেসিফিক কিছু না। এবার আপনি বলেন তাহলে কোনটা অ্যান্সার করবেন? মাইকোপ্লাজমা। অবশ্যই। যদি দেখেন যে হিমোলাইসিসের ফিচার্স নাই, শুধু হাইপোনাট্রেমিয়া আছে, এর সাথে লিজেনেলার সাথে সিনারিওটা মিলতেছে, তাহলে লিজেনেলা। আর যদি হিমোলাইসিস থাকে তাহলে সেটা মাইকোপ্লাজমা। আমরা যখন ওই যে অটোইমিউন হিমোলাইসিস পড়ছিলাম না হেমাটোলজিতে, ওখানে কিন্তু মাইক্রোপ্লাজমা ছিল, ওখানে কোথাও কিন্তু লিজেনালের কথা বলা নেই। সো হিমোলাইসিস থাকলে ওটা মাইক্রোপ্লাজমা, আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই। যদি হিমোলাইসিস না থাকে তখন হাইপোনাট্রিমিয়া থাকলে এটা একটু কারণ যেকোনো নিউমোনিয়াতে হাইপোনাট্রিমিয়া হতে পারে, এটা কারোর জন্য স্পেসিফিক না। তবে লিজেনালের ক্ষেত্রে আমরা মানে হাইপোনাট্রিমিয়া থাকলে এটা পরীক্ষার জন্য মানে এটা পক্ষে বেশি ক্লু বা সাজেস্টিভ বেশি বলে। এই আপনি যেটা বললেন এই সিনেমা আসলে এফসিএস একবার আসছিল, এটা নিয়ে কনফিউশন হয়েছিল। 2-1 বছর আগে আসছিল। পেশেন্টের হাইপোনাট্রিমিয়া আছে, হিমোলাইটিক অ্যানিমিয়া আছে। অপশনে দুইটাই ছিল, মাইক্রোপ্লাজমা ছিল, লিজেনেলা ছিল। এরকম থাকলে মাইক্রোপ্লাজমা অ্যান্সার করবে। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। আরো কিছু কোয়েরি ছিল, এই হ্যাঁ মুহূর্তে বল। মাথায় আসছে না এই মুহূর্তে। আচ্ছা, না আসলে যে আমাদের গ্রুপে লিখে দিবেন, সমস্যা নেই। আমরা ওখানে লিখলে আরো আমার জন্য একটু সুবিধা হয় আরকি। কারণ মানে এরকম কোয়েশ্চেন থাকলে চিন্তা করে অ্যান্সার করলে অ্যান্সার গুলো ভালো হয় আরকি। নাহলে হঠাৎ করে কোয়েশ্চেন করলে এটা আমার জন্য কনফিউশন লাগে আরকি। ঠিক আছে, সমস্যা নেই। মনে পড়লে করেন অথবা গ্রুপে লিখে দিতে পারেন। যদি পরীক্ষা যেহেতু সামনে রয়েছে তো গ্রুপে আচ্ছা লিখলে আমরা ফ্রি ভাইয়া, টাইম অ্যান্সার করে দেবো ইনশাআল্লাহ। জি ঠিক আছে। আর এমনিতে পার্সোনালি হুম। ওই আপনার ফেসবুক আইডি কি আব্দুল্লাহ ওটা ছিল? হ্যাঁ, ওইটাতে ওইটাতে টেস্ট করতে পারেন অথবা যে গ্রুপে লাভ মেডিসিন গ্রুপে দিতে পারেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আসসালামু আছে। আলাইকুম।